উপন্যাস ভিলেন ক্যান বি লাভার পর্ব ৬। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লেট আস বিগিন দ্য কিলিং মিশন। নিস্তব্ধ পিনপতন নীরবতায় ঢাকা বেসমেন্ট ঘেরাও করে রেখেছে লাশ পচা ঘুটঘুটে বিচ্ছিরি গন্ধ। চারিপাশ জনবিচ্ছিন্নহীন এক অবিচ্ছেদ্য অভিশপ্ত পরিত্যক্ত অংশের মতো আঁধারে ঘেরা। এক চিমটি পরিমাণ রোশনাই আলো দেখা নেই এই বিষাদে অভিভূত গুমট পরিবেশে। জঙ্গল থেকে ভেসে আসছে হিংস্র জীবজন্তুর কর্কশ গর্জন, গা শিউরে দেওয়ার মতো। আহানিশে ভো ভো করছে এক ঝাঁক ঝলকি মশা, যা শুনশান নিস্তব্ধ পরিবেশে যুদ্ধের পর্ব প্রস্তুতি হিসেবে ইস্পাতের উপর চিকচিক ফকফকা বালি দিয়ে হাতিয়ার ধারানোর মতো ঝাঁঝালো শব্দের মতো মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে। স্যাঁতস্যাঁতে মেঝের নিচ থেকে উভরে বেরিয়ে আসতে চাওয়া লাশের পচা দুর্গন্ধ, পেটের মধ্যে মোচড় দিয়ে পাকস্থলী উগরে ভেতরে খাদ্যকণাগুলো বেরিয়ে আসতে চাইছে বারবার। বক্ষপিঞ্জরের মাঝে অবস্থিত দুর্বোধ্য হৃদযন্ত্র ততষ্ট হয়ে ধীরে ধীরে প্রতিক্রিয়া জানালেন। দ্বিমত পোষণের পায়তারা করছে। নিস্তব্ধতা আস্তরণে বন্দি পড়ে যাওয়া বেসমেন্টের শুধু কর্ণপাত হচ্ছে শক্ত টাইলের ওপর পড়া টপ টপ পানির শব্দ, যা গড়িয়ে লুটুপুটু খাচ্ছে উড়ু হতে পায়ের পাতা নিজ দেহাংশে। তবে সেটা কোনো পানি পড়ার শব্দ নয়। বেসমেন্টের সিলিং থেকে সরু নলের ফাঁক গলিয়ে ফিনকের মতো ফোঁটা ফোঁটা উষ্ণ তরল লাল পদার্থ পড়ছে সরাসরি মস্তকে। সাদা কালো মিশ্রণে ফাঁক গলিয়ে গলিতে কার্নিশও বেয়ে পুরুষালী রুক্ষ ঘাড়ে আষ্টে পড়ছে। ইতিমধ্যে সাদেব সাদা বুড়ুকুসকে পাঞ্জাবির রংধনুর প্রথম সারিতে থাকা রং তলিয়ে গিয়েছে। হৃৎপিণ্ড চেপে ধরে আতঙ্কে। হাড় কাঁপানো ঠান্ডা হওয়ায় রক্তে রঞ্জিত পাঞ্জাবি। শরীর থেকে নির্গত আতঙ্কের শীতল ঘামে কায়াতে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছে। হঠাৎ করেই বিকট বিস্ফোরিত শব্দে কেঁপে ওঠে আনিসুল হকের কায়া। এটা কোনো গ্রানেড বা বোমা বিস্ফোরণের শব্দ নয়, স্মোকিং গ্যাসের। ভয়ভীতিতে তটস্থ হয়ে থাকা আনিসুল হক সামান্য সংস্পর্শ শব্দে থরথর করে কাঁপতে থাকে। বিস্ফোরিত নয়নজোড়ায় ভাসছে পরবর্তী নরদৃশ্য নৃশংসতার সাক্ষাৎ। অন্দরমহল হতে থাকা ধ্বংস সংযম নরকের শাস্তির তুলনায়ও নগণ্য আনিসুল হকের মনে অভিসাম্য মতে। হঠাৎ করেই প্রচণ্ড শব্দ করে বেসমেন্টের শাটার জমে ক্রমে ক্রমে উপরে উঠতে থাকে। শাটারে ফাঁক গলিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলোয় কিঞ্চিত আলোকিত করে অন্ধকারে অভিশপ্ত বেসমেন্ট। লোচন যুগল হতেই কনু সরিয়ে ঢেকে রাখা আতঙ্কিত অসহ্য প্রকাশ্য এনে কাঁপা কাঁপা চোখে পাতা মেলে সামনে তাকালেন তিনি। শারীরিক ভারসাম্য হারিয়ে শরীরের সাথে আষ্টেপৃষ্ঠে সাদা দড়িতে বেঁধে থাকা চেয়ারের নিচে মেঝেতে মুখ থুবড়ে পড়ল আনিসুল হক। শরীর অধিক হারে কাঁপতে থাকে সামনের বিস্ফোরিত দৃশ্য চাক্ষুষ অবলম্বন হওয়ায়। উন্মুক্ত ফটকের সামনে স্মোকিং গ্যাসের ধোঁয়ায় ন্যায় ছাই রঙের বাষ্প গলিয়ে ব্যগ্র পায়ে তিন দানবী মানবের অশ্লীলী রূপ। পায়া থেকে মস্তক পর্যন্ত সম্পূর্ণ কালোতে আবৃত। প্রান্তভাগের তেমাথায় ঝুলিয়ে রাখা কালো হোমবাগ টুপির জন্য আকৃতি অস্পষ্ট। ক্রন্ত পায়ে হাঁটার ফলে উড়ু হতে পায়ের মধ্যভাগ অংশ পর্যন্ত থাকা ওভারকোটের রেলিং প্রান্ত হাঁটুতে বারবার বাড়ি খেয়ে ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। নির্কশ কালো রঙের ওভারকোটে শক্তপোক্ত, বলিষ্ঠ, লম্বা চওড়া দেহের অধিকারী তিন মানবকে আধো অন্ধকারে যমদূতের মতো লাগছে। মাঝখানে ছোট শটগান নিয়ে তেড়ে আসছে অভিশাপ বিষাদের রাজা। তার দুই পাশে সিপাহী হিসেবে দুই বাহাদুর। রক্ষক হিসাবে আসছে বিশাল আকৃতি মরণশীল অস্ত্র নিয়ে।
রাশিয়ান মার্কেটের এই কালো ওভারকোটগুলো হান্টিং কোট নামে পরিচিত। 1920-এর এডিশনের হালি ইউনিন স্টাইলের মাফিয়া শো একই সাথে ওভারকোটের মেটাল বাটনের চকচকে সাদৃশ্য অংশ দেখা যাচ্ছে শুধু কালো। 3 মূর্তি মানবের আবছায়া সম্পূর্ণ কালোতে তলিয়ে থাকার কারণে 3 যান্ত্রিক মানবকে মিশরী মর্মির মতো লাগছে। তাছাড়া ভিন্ন কিছুই না। ধীরে ধীরে সুস্পষ্ট হয় ছায়াগুলো। হঠাৎ করে মেঝেতে লুটিয়ে জবুথবু হয়ে কাঁপতে থাকা আনিসুল হকের মাথার উপর বহু পুরাতন লাল বাতি জ্বলে উঠল। গোল খাঁচার মতো ঝুলে থাকা খাঁচার ভিতর থেকে রোশনাই আলো আসছে। ফলস্বরূপ স্পষ্ট আন্দাজ করা যায় ঠিক আনিসুল হক অভিব্যক্তি কতটা বিশ্ব আকুতি ভয়েই হৃদয়ন্ত্র দেহখানা কতটা আতঙ্কগ্রস্ত। আলোর নিচে আসলো 3 জন। ঠোঁটের আগায় জড়ো হওয়া রহস্যর ঘনঘটা ঝুলিয়ে আনিসুর চোখের পাতার কাঁপুনি বন্ধ হয়। কিছু মুহূর্ত ক্রোধে মটমট করতে থাকা ধারালো একটি চোয়াল এবং তার দুপাশে ঢালের মতো দাঁড়িয়ে থাকা অত্যন্ত স্বাভাবিক অভিব্যক্তি চোয়ালগুলোর পানে চেয়ে থেকেও শুরু শেষ পর্যন্ত হিসেবে মিলিয়ে ঠাহর করতে পারল না আনিসুল হক। এরা কে? কী ক্ষতি করছে এদের যার ফলস্বরূপ আজ এখানে? এ তো ষড়যন্ত্র, এত অযাচিত ক্ষুদ্রতায়। আনিসুল হকের হিসেবের মতো তিনিও ওদের কোনো ক্ষতি করেনি এই জীবনে। গলায় দলা পাকিয়ে পাকা কুণ্ডলিত গুলো শক্ত ঢোক গিলে পিষে ভিতরে ঠেলে বিষাদ রাজা সুগভীর নির্কশ নীল চোখ হাতে অগ্নিশিখা বিচ্ছুরিত হওয়ায় মানবের দিকে তাকিয়ে গতি হারায় হৃদস্পন্দন। তোয়াক্কা না করে দুর্বল গলায় ঝাঁঝালো গলায় চেঁচালেন, আমার ছেলে কোথায়? আর আমাকেই বা এখানে আটকে রেখেছেন কেন? টাকা পাওয়ার পরও আর কি চাই? হাঁটু ভেঙে পড়ে থাকা আনিসুল হকের মুখের সামনে শটান দাঁড়িয়ে আছে রিচার্ড। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে ওর পৈশাচিক আত্মার সাইকো মস্তিষ্ক। জীবন তথাস্ত্র জীর্ণশীর্ণ হয়ে থাকা আনিসুল হকের আহর্নিশে পৌঁছায় না রিচার্ডের গুরুগম্ভীর কণ্ঠস্বর। সহসাই তেজ দেখিয়ে আবারও বলল, কি? রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে আওড়ায় রিচার্ড কায়নাত। তোর জীবন। চোখ ঝলঝল করে উঠল আনিসুল হকের। গলার তেজ যেন নিমেষেই গায়েব হয়ে তিরিক্ষিক মেজাজ সংকীর্ণতায় ঢাকা পড়ে গেল। খই হারিয়ে তড়িঘড়ি করে বললেন, আমার ছেলে কোথায় আছে? আমার ছেলে? হেই ভয়েস, লেট অস এনজয় দ্য মুভি। রিচার্ড বলার সাথে সাথেই অট্টহাসিতে ফেটে উঠল ন্যাশো, লুকাস। তাদের দানবী শরীর তরতরিয়ে কাঁপতে থাকে হাসির তালে তালে। ন্যাশো পেলব দুহাতে তালু একসাথে করে শব্দ তুলতেই অন্ধকার হতে তীরসূচক আলো এসে পড়ল দেয়ালে। স্ক্রিন ভেসে উঠল দেয়ালের মাঝে। হঠাৎ করেই স্ক্রিনে একটা ভিডিও প্লে হতেই অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল আনিসুল হকের। স্ক্রিনের প্লে হতে থাকা ভিডিও ক্লিপের প্রতিটা সেকেন্ড তীরের ফলার মতো যন্ত্রণাদায়ক আনিসুল হকের কাছে, যা সোজে গিয়ে বিচ্ছে তার বৃক্ষপটে। অনবরত চেঁচাতে থাকলেন, আমার ছেলেকে বের করে কফিন থেকে, ও মারা যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। সাদমানের আঙুলের কাটার অংশ লক্ষ্য না করেই কফিনের মধ্যে দেখামাত্র অস্থির হয়ে উঠল আনিসুল হক। আধার থেকে আসা নীল তীর সূচক আলোক রশ্মি আবার আধারেই বিলীন হয়ে যায়। অজরে চেঁচাতে থাকলেন আনিসুল হক। প্রাণপ্রিয় ছেলের এই করুণ দশা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কোনো পিতার পক্ষেই সম্ভব না মেনে নেওয়া। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমাদের যা লাগবে তাই দেব আমি, সব নিয়ে যাও, শুধু আমার ছেলেকে কিছু করো না। পৈশাচিক হাসির ঝলকানির দেখা মিলে রিচার্ডের ঠোঁটে। আনিসুল হকের চুলের ভাঁজে ঢুকিয়েছিল ড্রাগনের ট্যাটু খচিত হাতটি। ব্যথায় কুঁকড়িয়ে ওঠে আনিসুল হক। চুল গোড়া থেকে আলগা হয়ে আসে।
তাও ছাড়ে না রিচার্ড। আনিসুল হকের গোংরানির সাথে সাথে শোনা যায় রিচার্ডের শক্ত চিবুকে দাঁতে দাঁত পিষার কর্কশ শব্দ। চুল শক্ত করে টেনে ধরে আনিসুল হকের মাথা, কিছুটা উপরে তুলল রিচার্ড। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে রাখার ফলে হাতের গৌর বর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে। সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে অগ্নিগিরির অগ্নিপাত। রুষ্ট গলায় বলল, শুধু 14 বছর আগে করা পাপের স্টেটমেন্ট দিলেই হবে। তোর ছেলে সুস্থভাবে বাড়ি চলে যাবে। 14 বছর আগের ঘটনার কথা মনে হতেই হৃৎপিণ্ডে ভয়ঙ্কর রকমের চাপ অনুভব হয় আনিসুল হকের। বিস্ময়ে হতভম্ব হয়ে অবিশ্বাস্য চোখে তাকায় রিচার্ডের তাবুক চেহারায়। আনিসুল হকের বিষণ্ণ দৃষ্টিতে তৃপ্তি পায় রিচার্ড। ক্রোধে মটমট করছে ধারালো চোয়াল। চিবিয়ে চিবিয়ে বলল, ইউ হ্যাভ জাস্ট ওয়ান অপশন। ভাবার জন্য 5 সেকেন্ড সময় দিলাম। কথা শেষ করে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে ক্রমে ক্রমে মুষ্টিমের আঙ্গুল তুলে কাউন্ট করতে থাকল রিচার্ড। 3 সেকেন্ডও সময় নেয়নি আনিসুল হক। রাজি হয়ে যায়। ছেলের থেকে বড় তার কাছে কিছুই নয়। যেই ছেলের জন্য এত বড় পাপের স্রোতে ডুব দিয়েছিল, সেই ছেলেকে হারাতে চান না। আর এতে নিজের ধ্বংস হলে হোক। আনিসুল হক খুব ভালো করেই বুঝতে পারছে এই ধ্বংসযজ্ঞ পাপাচারে নিবিষ্ট এক অন্তরহীন মরীচিকায় আটকা পড়ে গিয়েছেন তিনি। এই মরীচিকার অতলে তলিয়ে গিয়ে হলেও ছেলের জীবন নিশ্চিত করার জন্য রাজি হয়ে গেল আনিসুল হক। পুনরাবৃত্তি হলো 14 বছর আগে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। আমি রাজি। থেমে সরাসরি রিচার্ডের তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিফুলিঙ্গের ন্যায় জ্বলন্ত অবয়বে তাকিয়ে থমথমে গলায় বলল, কি গ্যারান্টি আছে সত্যি বলার পর আমার ছেলেকে ছেড়ে দিবে? রিচার্ড কায়নাত মানুষের জাতের মধ্যে না পড়লেও এক কথার মানুষ। রিচার্ডের বিলম্বহীন কাটকাট জবাব। তপ্ত শ্বাস ফেলল আনিসুল হক। মাত্র 2 মিনিটের মধ্যে বেজমেন্টের পরিবেশ পাল্টিয়ে ফেলে লুকাস। আনিসুল হককে ধরে কাঠের চেয়ারে বসায়। দড়ি দিয়ে বাঁধা রক্তাক্ত শোলের সাদা চাদরে ঢেকে দেয়। সামনে রাখা কাঠের টেবিলের উপর এনে ল্যাপটপ রাখল নেশো। তাৎক্ষণিক একটা ফেক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট দিয়ে লাইভে গেল। রিচার্ডকে এই মুহূর্তে যান্ত্রিক মেশিন ছাড়া কিছুই মনে হচ্ছে না। চেহারার পৈশাচিক স্পষ্ট হাসি, চোখে আগুনের লেলিহান। পৈশাচিক চেহারা জুড়ে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্র চোখে তাকিয়ে আছে রক্তাব্য আনিসুল হকের অভাবে। তপ্ত শ্বাস ফেলে বক্তব্য শুরু করেন আনিসুল হক। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সর্বজনীন প্রিয় নেতা আনিসুল হক। জানি আজকের পর হয়তো প্রিয় শব্দটা একটা বিচ্ছিরি গালিতে পরিণত হবে। সত্যিকার অর্থে আমি কারো প্রিয়ই হবার যোগ্য নয়। তখনও ভাবিনি কারো প্রিয় হবার কথা। ভেবেছি শুধু একজন ভালো বাবা হবার কথা। খই হারিয়ে নরপশু হয়ে গিয়েছিলাম নিজের ছেলেকে বাঁচানোর জন্য। নিজের বুক ভরতে গিয়ে অন্যর বুক খালি করে দিয়েছিলাম। তখন শুধু আমি আমার ছেলের কথাই ভেবেছি। বিশ্বাস করুন, তখন আমার ছেলে ব্যতীত আর কোনো কিছুই ভাবতে পারিনি আমি। আমার ছেলেকে খুব ভালোবাসি আমি। জানি এটা দেখার পর আমার ছেলেও ঘৃণা করবে আমাকে আজ থেকে। সাদমান, আব্বু তোমাকে খুব ভালোবাসে। আব্বুকে ভুল বোঝো না। আব্বু স্বার্থপর হয়ে গিয়েছিল, কিছুই ভাবতে পারেনি তোমাকে ছাড়া। এইটুকু বলেই টেবিলে মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হক। নেশো ল্যাপটপে 2 প্রান্ত একসাথে মিশিয়ে ল্যাপটপ বন্ধ করে দিল। আনিসুল হক এবং তার স্ত্রী উভয়েই কোনোরূপ সমস্যা ছিল না। তবুও সন্তানের মুখ দেখতে পায়নি বহুকাল, অনেক ডাক্তার দেখালেও। এভাবে 8 বছর অনেক চেষ্টা ও দোয়ার মাধ্যমে অবশেষে আল্লাহর কাছ থেকে চেয়ে আনেন সাদমানকে। বিয়ের 8 বছর পর তাদের কোল আলো করে আসে সাদমান।
কিন্তু সুস্থ বাচ্চা জন্ম দিতে ব্যর্থ হয় আনিসুল হকের স্ত্রী। জন্মের পরপরই সাদমান অসুস্থ হয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় হাড়ের মধ্যে 3টি ছিদ্র। পরবর্তী চেন্নাই থেকে অপারেশন করিয়ে আনলে সাময়িকের জন্য সুস্থ হয় সাদমান, কিন্তু তখনও ওষুধ চলছিল। তবুও সুন্দরভাবে চলছিল আনিসুল হকের পরিবার। বাগানের রং বেরঙের সাজানো ফুলের সমাহার থাকত তার সুন্দর হাসিখুশি পরিবারে। কিন্তু এক সুনামি ঝড় এসে সকল কিছু আবার উল্টোপাল্টো করে দেয় মুহূর্তেই। হঠাৎ অসুস্থ হয়ে যায় সাদমান। আবারও পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে সাদমানের হার্ট ড্যামেজ হয়ে গিয়েছে পুরোপুরি। সাদমানের ব্লাড গ্রুপ ছিল খুবই রেয়ার। ধীরে ধীরে অবস্থা বেগতি হতে থাকে সাদমানের। হসপিটালে সাদা বেডের সাথে মিশে যেতে থাকে শরীর। ডক্টর বলেছে ইমিডিয়েটলি হার্ট ট্রান্সফার করতে হবে। ছেলের রক্তশূন্য নীল মুখোশটি দেখে দিশাহীন হয়ে পড়ে আনিসুল হক। সকল জায়গায় খোঁজ লাগাতে থাকে RS নুল ব্লাড, রক্তের কে আছে। তখন অবশ্য মন্ত্রী ছিলেন না তিনি, সাধারণ মেয়র ছিলেন। ক্ষমতাও ছিল কম। কেউ চাইবে না নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে বাঁচাতে। কেউ হার্ট ডোনেটের জন্য রাজি হয় না। মরিয়া হয়ে অন্য পন্থা ব্যবহার করেন আনিসুল হক। ছেলের কথা ভেবে ক্ষয়ে ছিল নিজের বিবেক, মনুষ্যত্ব। বস্তির অবহেলিত বাচ্চাদের এনে এনে ব্লাড গ্রুপ পরীক্ষা করে সাদমানের সাথে ম্যাচ করাতে থাকে। তিনি জানতেন বস্তির কোনো বাচ্চা যদি হঠাৎ করে গুম হয়ে যায়, এতে বেশি হলে 2 দিন নিউজ হবে। তাছাড়া তেমন কিছুই না, থানা টাকা দিয়ে সামলিয়ে নেওয়া যাবে। এমন করতে করতে এক ছেলেকে সন্ধ্যায় পাওয়া যায়, যার নাম ছিল নিলয়। নিলয় ছিল রিচার্ডের একমাত্র বন্ধু কিশোর জীবনের। তাদের মধ্যে শ্রেণী বিভাজন থাকলেও বন্ধুত্বে তা কখনো ফুটে ওঠেনি। ছোট থেকেই রিচার্ড ছিল অন্তর্মুখী, কখনোই কারো সাথে মিশতে পারত না। কিন্তু ঘটনাক্রমে নিলয়ের সাথে গড়ে ওঠে সুন্দর বন্ধুত্ব। হঠাৎ রিচার্ড গায়েব হয়ে গেলে নিলয় একা হয়ে পড়ে। 12 বছর পর দেশে এসে সবার সাথে নিলয়কে খুঁজছিল রিচার্ড। এত বছর পরেও ভুলেনি শৈশবের বন্ধুত্ব। কিন্তু দেশে এসে বস্তিতে খুঁজে নিলয়ের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বস্তির লোকজন ভারসাম্য মতে আজ থেকে আরও 14 বছর আগে হঠাৎ করেই গায়েব হয়ে যায় নিলয়। এবং নীলার মা রোড অ্যাক্সিডেন্টে আর বাবা অসুস্থ অবস্থায় মারা যায়। তবে তা মানতে নারাজ ছিলেন রিচার্ড। তার স্মৃতিতে অস্তিত্বশীল সকল মেমোরিগুলো বলছিল নিলয় হঠাৎ করে হারিয়ে যাওয়া ছেলে নয়, অসুস্থ বাবাকে ফেলে। রিচার্ডের ষষ্ঠ ইন্দ্রিয় অন্য কিছুর আভাস দিচ্ছিল। ঘটনা তলিয়ে দেখার জন্য ফিরে যায় 14 বছর আগে। রাস্তা থেকে আনিসুল হকের লোকেরা নিলয়কে তুলে নিয়ে যায়। নিলয়ের মা ছিল অর্ধপাগল, বাবা ছিল প্রতিবন্ধী। ছেলের জন্য আরও পাগলামি বেড়ে যায় মহিলার। প্রতিদিন থানায় গিয়ে ছেলেকে খুঁজে এনে দেওয়ার জন্য আহাজারি করত। থানার কনস্টেবল রোজ রোজ তাকে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিতে নোংরা বস্তুর মতো। একদিন রাতে থানা থেকে ফেরার সময় হঠাৎ এক মালবাহী লরির নিচে চাপা পড়ে মহিলা। লরি চালক সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই মারা যায় মহিলা। লাশ উদ্ধারেও আসেনি কেউ। পরবর্তীতে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। ওদিকে বিছানায় শয্যাশায়ী নিলয়ের বাবা তখনও জানতেন না তার স্ত্রী এবং ছেলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। অসুস্থ লোক দরজার পানে চেয়ে থাকতেন সুখের আশার। কিন্তু তার সুখ পাখিগুলো যে খাঁচা খুলে পালিয়ে গেছে তাকে ছাড়া। এভাবে পার হয় অনেক দিন। একদিন পচা গন্ধে বস্তির মানুষরা থানায় কল করে। পুলিশ এসে নিলয়ের ঘরের তালা ভেঙে ভিতরে গিয়ে উদ্ধার করে নিলয়ের বাবার পচা অর্ধগলিত লাশ। নিলয়ের মা যেদিন শেষ বের হয়েছিল সময় বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিল বিছানার সাথে মিশে যাওয়ায় স্বামী শক্ত হাড়গুলো। তবু দেহের প্রাণ ছিল, কিন্তু সেই প্রাণ আর বেশি দিন টিকতে পারেনি। বদ্ধ ঘরে যত্নের অভাবে উড়াল দেয় দূর আকাশে।
বাকি থাকলো নিলয়। হার্ট ট্রান্সফারের সময়ই মারা যায় নিলয়। পরবর্তী নিলয়ের লাশ লুকানোর জন্য আনিসুল হকের লোকেরা লাশ কেটে 8 ভাগে বিভক্ত করে। পরবর্তীতে তা ক্যাটারিং সার্ভিসের বড় পাত্রে দিয়ে কাটা অংশগুলো সিদ্ধ করে। সিদ্ধ মাংসগুলো হাড় থেকে কাটা দিয়ে আলাদা করে খুবলে নেওয়া হয়। পরে তা ব্লান্ডারে ব্লেড করে জুসি কিমা করে বৃষ্টির পানির সাথে ভাসিয়ে দেয়। আর মাথার খুলির জায়গা হয়েছিল কোনো এক পরিত্যক্ত নর্দমায়। সম্পূর্ণ কাজ দাঁড়িয়ে থেকে করেছিলেন আনিসুল হকের পিএ। মাথায় আসছে না সব কিছু। এত আগে থেকে জানার পরও 8 বছর চুপ ছিলাম কেন? থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরচরিত পৈশাচিক আত্মায়। রিচার্ডের কর্কশ গলায় আনিসুল ভেজা চোখে পাতা মেলে মাথা তুলে। রক্তজবার অঞ্জলির মতো টকটকে লাল আভা ছিদ্রে রিচার্ডের চোখের নীলমণির পাশে সাদা অংশে চোয়ালমারির সাথে চেপটে লেগে আছে। আনিসুল হকের টেবিলের সামনে ঝুঁকে কণ্ঠ নালীর মধ্য 2 আঙুল চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। মরার আগে তোর শোনা দরকার। তবে শোন, তোর ছেলেকে চাইলে আমেরিকায় মেরে বালির সাথে মিশিয়ে দিতে পারতাম আমি। তার জন্য আমার হাতের একটা ইশারা দরকার ছিল শুধু। কেন করিনি শুনতে চাস? তোর এই কুৎসিত চেহারা সকলের সামনে আনার জন্য। তোর নিজের মুখ থেকে তোর ছেলেকে শোনানোর জন্য। শুধু এই দুটো জিনিসের জন্য এত আয়োজন। তোর মুখে এই আতঙ্ক আমাকে অমৃতের স্বাদ দিচ্ছে আনিসুল, বিশ্বাস কর। রিচার্ডের অট্টহাসি বাড়ি খেতে থাকে বন্ধ মেজমেন্টের প্রতিটা কোনায় কোনায়। ভারী কি কণ্ঠস্বরে হাসি সেই। প্রতিধ্বনির দেয়ালে বাড়ি খেয়ে ঘর্ষণের ফলে ভুতুড়ে লাগছে। মৃত্যুর কথা শুনতেই সম্বিত ফিরে পায় আনিসুল হক। বুক পাঁজরে মোচড় দিয়ে ধরল। খই হারিয়ে তড়িঘড়ি করে আকুতি মিনতি করতে থাকে রিচার্ডের কাছে। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও। আমাকে মেরে ফেলো, তবুও আমার ছেলের কোনো ক্ষতি করো না তোমরা। ও এই ব্যাপারে কিছুই জানতো না। আজকের পর ওর সামনে মুখ দেখাতেও পারবো না আমি। তার চেয়ে বরং মেরে ফেলো আমাকে, তবুও আমার ছেলেকে কিছু করো না। হ্যাঁ, ছেড়ে দিব তো তোর ছেলেকে। ওকে দিয়ে আমার আর কোনো কাজ নেই। থেমে এক পৈশাচিক রহস্যময় হাসি দিয়ে বলল, বিশ্বাস কর আনিসুল হক, তোকে একটু কষ্ট দিয়ে মারব না আমি। ট্রাস্ট মি, একটুও না। রিচার্ডের কথা শেষ হবার সাথে সাথে পিছন থেকে লুকাস প্লাস্টিকের পলি দিয়ে মুখ চেপে ধরল আনিসুল হকের। সাদা পলির জন্য চোখের সামনে সকল কিছু ঘোলাটে হয়ে আসে। হাত পা ছড়িয়ে ছটপট করতে থাকে আনিসুল হক। গলা থেকে মস্তক সম্পূর্ণ পলির দখলে। ফলস্বরূপ শ্বাস নিতে এবং ফেলতে পারছে না। ন্যাশো শরীরের বাঁধন খুলতে থাকে। রিচার্ড ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে ঝাঁটারের দিকে এগোয়। সকল বাঁধন খুলে ছটপট করতে থাকা আনিসুল হককে নিয়ে রিচার্ডের পিছু পিছু যায় ন্যাশো, লুকাস। বাগানবাড়ির পিছনের অংশে খালি জায়গায় মাটি খুঁড়ছিল গার্ডরা। রিচার্ড গিয়ে অভিব্যক্তি শূন্য তামুকে বুড়ো উঁচিয়ে ইশারা করতেই চলে যায় সকল গার্ডরা। ন্যাশো আর লুকাস আনিসুল হকের ছটফট করতে থাকা দেহ ছুঁড়ে ফেলে তার জন্য খোদিত কবরে জীবন্ত সমাধিত দেওয়া হলো এক পাপিষ্ঠ বিষ্টার। রিচার্ডের যেন এতেও তেজ কমেনি। তখনও সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে অগ্নিগিরির অগ্নিপাতে। জ্বলজ্বল করে। ন্যাশো লুকাস কোদাল দিয়ে মাটি সমান করে দিচ্ছে আনিসুল হকের সমাধিতে। হঠাৎ পিছন থেকে ভেসে আসে এক অনাকাঙ্ক্ষিত অপরিচিত কণ্ঠস্বর। তবে অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক তাদের। ঠোঁট কামড়ে বুড়ো নাচিয়ে পিছন তাকায় রিচার্ড। হাত থমে যায় ন্যাশো লুকাসের। সস্তম্ভিত ফিরে তাকালো সামনে। সো দিস ইজ দ্য সিক্রেট প্লেস অফ গেস্টার রিত কায়তান এডুকেশনাল কোয়ালিটিফিকেশন। ঠোঁটের বাঁকা হাসি কিছুক্ষণের জন্য মিলিয়ে গিয়ে
কপালের মধ্যে ভাগ দুই ভাগে বিভক্ত হয় প্রেমের। বলল, মানে বাংলাদেশের উচ্চ পর্যায়ে অফিসাররা এতই মূর্খ যে কারো নামও ঠিকঠাকভাবে বলতে পারে না। রিচার্ডের চিবিয়ে চিবিয়ে বলা কথার বিপরীতে ঠোঁট প্রসারিত করে হাসল প্রেম। কাছে এগিয়ে গেল, হাতে থাকা পেনড্রাইভটি দু আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলে, বাংলাদেশে অফিসাররা কি পারে না পারে সেটা জানি না, তবে মাফিয়াদের রহস্য ঠিকই উন্মোচন করতে জানে। নেশো আর লুকাস কোমরে গুজে রাখা গান বের করে তেড়ে আসলো সতর্কতার সহিত। প্রেমও গান বের করে রিচার্ডের গান পয়েন্ট নিয়ে নেয়। দুপাশে মৃদু মাথা নাড়িয়ে হাসল রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না যন্ত্রপটে। হাত তুলে রক্ষা কবচের মতো ছুটে আসা নেশো আর লুকাসকে থামিয়ে দেয় রিচার্ড। পিছন না ঘুরেই দু আঙ্গুল নাড়িয়ে ইশারা দিল চলে যাওয়ার জন্য। বাক্যহীন নেশো আর লুকাস জায়গা প্রস্থান করে। প্রেম ছোট ছোট চোখ করে তাকায় রিচার্ডের দিকে। অভিব্যক্তি বোঝার চেষ্টা করল, তবে এই শান্তি নীর স্রোতের মতো প্রবাহমান গুরুগম্ভীর অবয়ব দেখে ভাবভঙ্গি বোঝার চেষ্টা ব্যর্থ হয় প্রেম। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়ে রহস্য ঘনঘটা। বন্দুকে সরু নলে নিজের মাথা চেপে ধরে ঠোঁট এলিয়ে বাঁকা হাসল। দুজনের দৃষ্টি সরাসরি নিক্ষেপ, দুজনেই আঁখিদয়। প্রেম কিছুটা হকচকিয়ে গেল রিচার্ডের এহেন বেপরোয়া কাজে। শুনলাম অফিসারের নাকি সুন্দর হাসি খুবই পছন্দ। চোয়ালে ঝুলে যায় প্রেমের। রিচার্ডের কপাল থেকে গানটি নেমে যায় আপনা আপনি। প্রেমে রক্তাব্য মুখ থেকে ঠোঁট কামড়ে হাসল রিচার্ড। হঠাৎ অভিব্যক্তি পরিবর্তন করে হিংস্র প্রাণীর মতো কর্কশ গলায় গর্জে উঠল, রোহিত, তোর বিবেকের কাজটা আমার পছন্দ হয়েছে। না হলে এত বড় দুঃসাহস দেখানোর জন্য তোর জায়গাও 3 হাত মাটির নিচে হতো। কথা শেষ করে হনহনিয়ে চলে যায় রিচার্ড। প্রতিটা কদমে কদমে আঁচ পাচ্ছে ভিতরে জ্বলন্ত অগ্নিশিখা। রাগে গিজগিজ করতে থাকে প্রেম। গলা ছেড়ে চেঁচিয়ে পেনড্রাইভটি ঘুটঘুটে অন্ধকারে ঘাসের মধ্যে ছুঁড়ে মারে। রাগে ফুঁসতে ফুঁসতে মেইন গেট দিয়ে গিয়ে বাইকে বসে। প্রথমবার দেয়াল টপকিয়ে ভেতরে আসলেও এবার আর তা করতে হয়নি। রিচার্ডের ইশারা গার্ডরাও কিছু বলেনি। পুল সাইডে দাঁড়িয়ে থেকে রিচার্ড দেখতে থাকে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে চলে যাওয়া প্রেমকে। জঙ্গলের আঁকাবাঁকা সরু রাস্তা গলিয়ে লোকালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাইকটি। আশেপাশে ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকা আর শেয়ালের হাঁক। কার্নিশের রগগুলো ভেসে উঠেছে ক্রোধে। রিচার্ডের সাথে আনিসুল হকের কোনো যোগসূত্র না পেয়ে সাদমানের হিস্ট্রি ঘাঁটতে শুরু করেছিল প্রেম। ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে আসে 14 বছর আগে হওয়া সাদমানের হার্ট সার্জারির ব্যাপারটা। হসপিটাল থেকে সাদমানের সকল রিপোর্ট সংগ্রহ করে প্রেম, শুধুমাত্র সন্দেহের বশে। তবে সেই সন্দেহ ক্লুতে রূপান্তরিত হয় যখন হার্ট ডোনেট করার ব্যক্তির কোনো রকম ইনফেকশন পাওয়া যায়নি রিপোর্টে। সন্দেহ আরও গাঢ় হয় প্রেমের যখন আরেকটু তলিয়ে দেখতে পায় ঠিক সেই সময় বস্তির একটা ছেলেও নিখোঁজ হয়েছিল। পুরনো নিউজ ঘেঁটে এগুলো বের করে প্রেম। ঘটনা আরও তলিয়ে দেখলে বেরিয়ে আসে রিচার্ডের বাসার পাশেই অবস্থিত ছিল সেই বস্তি এবং দুজন একসাথে পাশের একটা কিন্ডারগার্টেনে পড়ত। দুয়ে দুয়ে 4 মিলিয়ে নেয় প্রেম। তার ষষ্ঠ ইন্দ্রিয় বার্তা দিচ্ছিল আনিসুল হকের কাছে আবার কল আসবে। সেই জন্য অযাচিতভাবে আনিসুল হকের বাসভবনে গিয়েছিল প্রেম। তখন কমিশনারের সাথে বেরিয়ে গেলেও বাসার পেছন গেটে লুকিয়ে অপেক্ষা করছিল প্রেম। তার ধারণা ঠিক হয়, আনিসুল হক কোনো গার্ড বা ড্রাইভার ছাড়া একাই কোথাও যাওয়ার উদ্দেশ্য পিছন গেট দিয়ে লুকিয়ে বের হয়। তখন আনিসুল হকের পিছু করতে করতে রিচার্ডের বাগানবাড়ি পৌঁছায় প্রেম। রিচার্ডের বলা শেষ কথা বিকেলের কাজ। দ্বিতীয়বারের মতো টাকা বৃষ্টি ফলনের পিছনে মাস্টারমাইন্ড ছিল প্রেম নিজে। সকালে প্ল্যাটফর্ম আসল টাকা ভর্তি ব্যাগ সরিয়ে
সুকৌশল নকল টাকা রেখে দিয়েছিল প্রেম। আগে থেকেই ধারণা ছিল এত সহজে রিচার্ডকে ধরতে পারবে না তারা। কিন্তু নকল টাকা পাওয়ার পর রিচার্ডের কোনো প্রতিক্রিয়া না দেখে সন্দেহ আরও গাঢ়তা পায়। যে কিডন্যাপের পেছনে টাকা মূল উদ্দেশ্য ছিল, পরবর্তীতে সরিয়ে রাখা আসল টাকাগুলোও আবার বস্তির গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয় প্রেম। সে নিজেও অনাথ আশ্রমে বেড়ে উঠেছে। অভাবের তাড়না কি জানে সে, কিন্তু এখনও এটার রহস্য ভেদ করতে পারল না। নকল টাকার পাওয়ার পরও কেন নিজের এতগুলা আসল টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিল, তাও আবার রিচার্ডের মতো একজন হার্টলেস নরখাদক মানব। ভাবনার মাঝেই লোকালয়ে এসে পড়ে প্রেম। লোকালয়ে আসতেই ঢাকা শহরে সেই বিরক্তিকর জ্যামে ফেসে যায় সে। এমনিতে মেজাজ ক্ষিপ্ত, তার ওপর আরও এত লম্বা জ্যাম। রাগে কটমট করতে থাকে প্রেমের চোয়াল। হঠাৎ আহানিশে আসে এক রমণীর খিলখিলে হাসি, রিনঝিনে শব্দ। সেদিন ঘাড় ঘুরিয়ে তাকায় প্রেম। দেখতে পায় ফুটপাতে পাশে এক ফুচকার দোকানে কিছু মেয়ে একসাথে ফুচকা খাচ্ছে। ওদের মধ্যেই একটা মেয়ে খিলখিলিয়ে হাসছে। প্রতিটা হাসির পরতে পরতে উদীয়মান হয় গালের মধ্যভাগের ছোট সৌন্দর্যের গর্ত। প্রেমের ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক রহস্যময় হাসি। গায়ে ওভারকোট খুলে এক হাতে ঝুলিয়ে লম্বা লম্বা কদম ফেলে উপরে যাচ্ছে রিচার্ড। বেডরুমের সামনে যেতেই কপাল সূক্ষ্ম বাজে দেখা মিলে। সব মেয়েরা দরজা উকিঝুঁকি দিচ্ছে। সকলের মুখ চুপসে আছে, উদ্বিগ্নতা আর মৃত ভয়ে জর্জরিত। রিচার্ডকে দেখতে পেয়ে সকলের গা শিউরে ওঠে, থরথর করে কাঁপতে থাকে। দরজা থেকে সরে দাঁড়ায় সবাই। রিচার্ড মেয়েদের দিকে না তাকিয়ে চোয়াল শক্ত করে ভিতরে যায়। রুমে পা রাখতেই হাত থেকে ওভারকোট নিচে পড়ে গেল। থেমে গেল রিচার্ডের পা। হঠাৎ গুলির শব্দে নিচ থেকে ন্যাশো লুকাস দৌড়ে ওপারে আসে। দরজার সামনে আসতেই শুকনো ঢোক গিলল দুজনে। দুজন মেট রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। আরেকজন দরজার আড়ালে দুহাতে কান চেপে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই নৃশংস অপ্রীতিকর দৃশ্যের সম্মুখীন হয়ে রেশমা এলিজাবেথের হাত শক্ত করে চেপে ধরে, নিজের সাথে মিশিয়ে রেখেছে। চোখ গোল গোল হয়ে যায় লুকাসের এলিজাবেথের হাত দেখে। ন্যাশো ঘাবড়ে গিয়ে তাকায় রিচার্ডের অনুভূতিশূন্য চওড়া তাঁবুকে। এই দৃষ্টিতে চেয়ে আছে রিচার্ড। এলিজাবেথের উপশিরার উপরে পাতলা চামড়ার অংশে ফাঁক গলিয়ে আগত তাজা উষ্ণ তরলে। অযাচিত ক্ষুব্ধতায় হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে রিচার্ড। ন্যাশো তড়িঘড়ি করে বলল, আমি এক্ষুনি ডক্টর আনার ব্যবস্থা করছি বস। রিচার্ডের শূন্য দৃষ্টিতে জমে রয়েছে ক্রোধের পাহাড়। শক্ত চোয়ালে কটমটিয়ে বলল, না।